আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্বের অনেক নেতাই বারবার তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনির কথা বলছেন। তারা কি অনুভূতি থেকে এই ধরনের কথা বলছেন? একজন রাষ্ট্রনেতার কাছে গোটা বিশ্বের পরিস্থিতি, গোয়েন্দা তথ্য অনেক বেশি থাকে, যা আমাদের নিকট থাকে না। কারণ একজন রাষ্ট্রনেতা তার নিজ দেশের গোয়েন্দা বাহিনী এবং সেই গোয়েন্দা বাহিনী বিশ্বের অন্য গোয়েন্দা সংস্থার সাথে তাদের যোগাযোগ এবং বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ, তাদের পররাষ্ট্রনীতি, কূটনীতি সব তথ্যপত্র এক জায়গায় করে তারা যেসব বিষয় অনুভব করেন সেই সব কথাগুলোই তারা পাবলিকলি অনেক সময় প্রকাশ করেন। সাম্প্রতিক সময়ে অনেক বিশ্বনেতার মুখেই এই কথা বারবার উচ্চারিত হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব নিকটে বা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর জন্য প্রধানত দায়ী করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং এরপরে তার পশ্চিমা মিত্রদেরকে, অর্থাৎ এই খেলোয়াড়দের ভূমিকাকেই বড় করে দেখাচ্ছেন বিশ্বের অনেক নেতা। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক নেতাও সে কথা বলে থাকেন। বিভিন্ন গবেষণা সংস্থার কথা নাই বললাম, আজকে শুধু বিভিন্ন নেতাদের কথাই বলছি। আমরা যদি একেবারে সর্বশেষ আপনাদের বলি যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি গতকালকেই বলেছেন যে পশ্চিমা কিছু দেশের ভূমিকার কারণে সর্বাত্মক বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। পশ্চিমা কিছু দেশের কিছু নেতার ভূমিকার কারণে, কথাটি এইভাবে বলেছেন এরদোয়ান। সেই সঙ্গে আরেকটি শব্দ উচ্চারণ করেছেন যে সর্বাত্মক বিশ্বযুদ্ধ। তার মানে কি এটি সর্বত্রই ছড়িয়ে পড়বে এবং খুব ভয়ঙ্কর হবে, সেই বার্তাই তিনি দিতে চেয়েছেন। এই কথাগুলো এরদোয়ান বলেছেন মূলত তিনি গতকালকে যখন কাজাখস্তানের একটি সম্মেলন শেষে তুরস্কে ফিরছিলেন ফ্লাইটের মধ্যে। সেখানে সাংবাদিকরা তাকে কতগুলো প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই কথা বলেছেন। এখানে প্রকাশ থাকে যেন কাজাখস্তানে যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন এবং সেখানে কিন্তু ভ্লাদিমির পুতিনের সঙ্গেও এরদোয়ানের একটি আলাদা বৈঠক হয়েছে। তার মানে কি আমরা সব দিকের তথ্যপত্র বিবেচনা করে বুঝতে পারি যে হ্যাঁ, তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্লট তৈরি করছে পশ্চিমারা এবং পশ্চিমারা চাচ্ছে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে। এটি করে তারা নিজেরা নিরাপদ থাকবে এবং মূলত ইউরোপের কিছু অংশ, বিশেষ করে উত্তর পূর্ব ইউরোপ এবং এশিয়ার প্রায় পুরো অংশ জুড়েই তারা একটি যুদ্ধক্ষেত্র তৈরি করতে চায় এবং আফ্রিকার কিছু অঞ্চল। এবং বাস্তবিক অর্থে যদি সেটি হয় তাহলে পশ্চিমারা তারা নিজেরা নিরাপদ থাকতে চায় এবং এই যুদ্ধ বাঁধিয়ে বিভিন্ন স্থানে তারা অস্ত্র বিক্রি করতে চায় এবং অস্ত্র বিক্রি করে তাদের অর্থ উপার্জন করতে চায় এবং নতুন নতুন জায়গায় তারা তাদের নতুন করে ঘাঁটি তৈরি করতে চায় এবং বিভিন্ন দেশের কাছে, বিভিন্ন গোষ্ঠীর কাছে তারা অস্ত্র ব্যবসা করতে চায়। সুপ্রিয় দর্শক, যখন পশ্চিমারা তাদের আধিপত্য ধরে রাখতে পারছে না, বিশেষ করে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন একক আধিপত্য বজায় রেখেছিল, বিশেষ করে শীতল যুদ্ধ শেষ হওয়ার পর থেকে সেটি এখন স্তীমিত হয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য এখন ক্ষীণ হয়ে আসছে। রাশিয়া, চীন তারা নতুন করে বিশ্বমঞ্চে তাদের ক্ষমতাকে প্রকাশ করেছে। ঠিক এরকম একটি অবস্থায় এসে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদেরকে নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে, যেমনটি হয়েছে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে। সুপ্রিয় দর্শক, আর এই বিশ্বযুদ্ধের কথা আমরা সাম্প্রতিক সময়ে শুনেছি উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তাদের মুখ থেকেও। প্রিয় দর্শক, উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলেছেন যে ইউক্রেনে পশ্চিমারা যে নীতি অবলম্বন করছে তাদের নীতির যদি পরিবর্তন না হয় এবং তারা যদি আরও বেশি আগ্রাসী হয়, এই পশ্চিমা নীতির কারণেই বিশ্বযুদ্ধ বেড়ে যেতে পারে। অর্থাৎ তাদের নীতির কারণে রাশিয়া এবং রাশিয়ার মিত্ররা এমন পদক্ষেপ নিতে বাধ্য হবে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাতে সহায়ক হবে বলে উত্তর কোরিয়ার নেতারা এবং সামরিক নেতারা মনে করেন। এই কথাগুলো কিন্তু খুব সাম্প্রতিক সময় এসেছে গণমাধ্যমে। এরপরে আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রে যখন সেখানে নির্বাচনী প্রচারণা এবং প্রস্তুতি এখন তুঙ্গে, সেখানে জো বাইডেনের বিপরীতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ওয়াশিংটনের কার্যকলাপ তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে এবং একই সঙ্গে তিনি দায়ী করেছেন বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে। তিনি বলেছেন যে এই নেতৃত্বের অধীনে, অর্থাৎ জো বাইডেনের অধীনে ওয়াশিংটনের যে কার্যকলাপ সেটি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। একেবারে সাম্প্রতিক সময় এই মতগুলো পাওয়া গিয়েছে। আমি যদি আরও 2 মাস আগের কথা বলি, 2 মাস আগে
ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজিনি বলেছেন, পশ্চিমারা বা ন্যাটোর ভূমিকার উপর নির্ভর করছে, যে অর্থাৎ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটো যে ভূমিকা রাখছে বা রাখতে চায় তার ভূমিকার উপর নির্ভর করছে তৃতীয় বিশ্বযুদ্ধ, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবার ভীতি তিনি প্রদর্শন করেছেন। এবং ইতালিতে, জার্মানিতে আমরা বারবার দেখেছি তাদের জনগণকে তারা প্রস্তুত থাকতে বলেছে, তারা আক্রান্ত হতে পারে, যুদ্ধ বেঁধে যেতে পারে, বিশেষ করে ইউক্রেন ইস্যুতে এবং গাজা যুদ্ধ ইস্যুতে, যেখানে জার্মানির ভূমিকা প্রশ্নবোধক। তারা ইউক্রেনের পক্ষে এবং ইসরায়েলের পক্ষে যে ধরনের ভূমিকা নিয়েছে তাই তারা ভীত সন্ত্রস্ত, এবং জার্মানি তার জনগণকে আবার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা বলছে, এবং আগামী 10 বছরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের ভীতি অথবা জার্মানি আক্রান্ত হওয়ার ভীতি প্রদর্শন করছে। এইসব ভীতি কি একেবারে নিছক কোনো ট্রেড, নাকি এর ভিতরে কোনো বাস্তবতা রয়েছে? অবশ্যই বাস্তবতা রয়েছে। সুপ্রিয় দর্শক, যেখানে আমরা প্রতিদিন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, যে ইউক্রেনের যুদ্ধ থামানোর কোনো প্রয়াস নেই, বরং পশ্চিমারা সেখানে আরও অস্ত্র অর্থ দিয়ে যুদ্ধকে আরও এগিয়ে নিতে চায়, এবং যেখানে আটকে আছে মূলত ন্যাটো সৈন্যরা যদি বাস্তবিক অর্থেই ইউক্রেনে সরাসরি গিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, তাহলে রাশিয়া এবং তার মিত্ররা যে পদক্ষেপ নেবে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সেটিকে স্তীমিত করার জন্য কিন্তু অনেক নেতা কাজ করছেন। সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নিই যে ফ্রান্সের মাখো গত মার্চ মাসেই বলেছিলেন যে ইউক্রেনে ফিল্ডে সরাসরি পশ্চিমাদের সেনা পাঠানোর বিপক্ষে তিনি নন। তার মানে কি, এটি হচ্ছে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের আরও বড় ধরনের উস্কানি। আর ঠিক এই উস্কানির বিপরীতে কাজ করছেন, একেবারে সাম্প্রতিক তথ্য যদি বলি, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, তিনি এর মধ্যে ইউক্রেন সফর করেছেন এবং এরপর মস্কো সফর করেছেন, অর্থাৎ রাশিয়াতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে তিনি মূলত এই যুদ্ধ কিভাবে থামানো যায় তার একটি প্রক্রিয়ার কথা বলেছেন। সেই সংবাদ সম্মেলনে পুতিন কিন্তু বলেছেন যে অর্থাৎ তিনি চান না যে এখানে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি, অর্থাৎ অস্থায়ী যুদ্ধবিরতি হলে পুতিন যেটি বলতে চাইছেন যে ইউক্রেন আবার নিজেরা শক্তি সঞ্চার করে পুনর্গঠিত হয়ে আবারও তারা যুদ্ধ বাঁধাবে, বরং পুতিন চান দনবাস অঞ্চল, জাপোরজিয়া অঞ্চল, এইসব অঞ্চল থেকে ইউক্রেনের সেনা পুরোপুরি প্রত্যাহার চান তিনি। আর একই সঙ্গে, কারণ এইসব অঞ্চল পুতিন বলতে চাইছেন এই অঞ্চলে গণভোটের মাধ্যমে তারা মূলত রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, আর একটি স্থায়ী, দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সমাধান চান পুতিন। সেই কথা রাশিয়ার পুতিন পুনর্ব্যক্ত করেছেন, এবং আপাতত মনে হচ্ছে ভিক্টর অরবান সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ানও একটি শান্তি চুক্তির মাধ্যমে এটিকে পুরোপুরি স্থায়ীভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এর বিপরীতে পশ্চিমারা কী প্রচেষ্টা চালাচ্ছে সেটি তো বলছি। তার ফলাফল হচ্ছে পশ্চিমারা নিয়মিত ইউক্রেন থেকে ইউক্রেনের জ্বালানি এবং ইউক্রেনের খাদ্যশস্য তারা নিয়ে যেতে চায়, আর ইউক্রেনকে এর বিনিময়ে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে এই ব্যবসাকে তারা ধরে রাখতে চায়। সুপ্রিয় দর্শক, আমরা চাই না গোটা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হোক। প্রতিদিন আমার চোখ অন্তত ক্লান্ত হয়ে গেছে গাজার রক্ত দেখতে দেখতে। অনেক মা বোনের হাতে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পাচ্ছি। প্রতিদিন অনেক শিশুর গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, সেই দৃশ্য দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আজকে যখন আপনাদের সামনে কথা বলছি তখন গাজার যুদ্ধের 275তম দিন। এই 275তম দিনে গাজায় 38,098 জন মানুষ নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী এবং শিশু। 87,507 জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। 10,000-এর বেশি মানুষ যারা ধ্বংসবশেষের নিচে, অর্থাৎ ধ্বংসযজ্ঞের নিচে চাপা পড়েছে, যাদের আর সন্ধান পাওয়া যায়নি। আর 9,500 জনেরও বেশি মানুষকে তেল আবিব তারা অপহরণ করে নিয়ে গিয়েছে। এই হচ্ছে আজকের গাজার দৃশ্য। যে গাজাবাসী কোথায় যাবে, কোনো আশ্রয় ঠিকানা নেই। গত রাতেও মধ্য গাজার একটি স্কুলে, যেখানে আশ্রয় নিয়েছিল অনেকেই, সেখানে হামলা করেছে ইসরায়েল এবং সেখানে 16 জন নিহত হয়েছে। এই নিহতের সংখ্যা হয়তো আরও বাড়বে। আজকে গাজার দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। তাহলে কি বিশ্ব একটি সমাধানে পৌঁছবে না? সমাধানে পৌঁছার কি কোনো পথ নেই? আমি অন্তত মনে করি গাজা সংকটের সমাধানের পথ হচ্ছে যুদ্ধ, এবং একটি সর্বাত্মক বিশ্বযুদ্ধই প্রয়োজন। একটি সর্বাত্মক বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বের অনেক পরিবর্তন হয়েছিল। যারা সেই বিশ্বযুদ্ধ স্টাডি করেন তারা জানেন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টাডি করেছেন তারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের ক্ষমতার ভারসাম্যের অনেক পরিবর্তন হয়েছিল। ঠিক বর্তমান সময় যেই অনৈতিকভাবে যুদ্ধ চলছে, এই যুদ্ধ এবং বিশ্বের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করার জন্য অবশ্যই একটি সর্বাত্মক বিশ্বযুদ্ধ এখন
অবশ্যই প্রয়োজন, কারণ শান্তিপূর্ণ কোনো উপায়ে যুদ্ধ থামানো যাচ্ছে না। তাই একটি যুদ্ধের মধ্য দিয়েও যদি বিশ্ব আবার ক্ষমতার ভারসাম্য পরিবর্তন আসে, সেটি এখন প্রত্যাশিত, অন্তত আমি প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।